ওয়েলকাম টু বিএস একাডেমি। আজকে নিয়ে এসেছি সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন এর থেকে একটি টপিক যার নাম হচ্ছে কি এনজাইম। তো এনজাইম নর্মালি আমরা এনজাইম জানতে গেলে একটু গল্পের মাধ্যমে কিছু জিনিস জেনে নেব। এনজাইম জিনিসটা কি দেখো। তো প্রশ্ন হচ্ছে কি, আমরা নর্মালি ধরো এটা আমাদের স্টোমাক বা পাকস্থলী আমরা নর্মালি জানি। তো স্টোমাক যদি হয়, স্টোমাকে তুমি নর্মালি জানো যে তিন ধরনের সেল রয়েছে, একটা পেপটিক সেল, একটা অক্সেন্টিক সেল, একটা জি সেল। এই পেপটিক সেল আমাদের খাবার যখন মুখবিবর থেকে পাকস্থলীতে আসে, যখনই আমরা প্রোটিন জাতীয় খাবারটা আমাদের পাকস্থলীতে আসছে, বুঝতে পেরেছো, খাবার খাচ্ছি, খাবারের মধ্যে প্রোটিন পার্ট বা সমস্ত খাবার এখানে আসছে, পাকস্থলীতে যখন খাবারের সঙ্গে যখন প্রোটিন থাকবে তখনই এই পেপটিক সেল উদ্দীপিত হবে। এ যেটা ক্ষরণ করবে তার নাম হচ্ছে পেপসিনোজেন। কি? পেপসিনোজেন। এই পেপসিনোজেনটা যখন সক্রিয় হলো, এটা একটা ইনঅ্যাক্টিভ এনজাইম, মানে নিষ্ক্রিয় এনজাইম, তখন আমাদের এই যে অক্সেন্টিক সেল থেকে HCl ক্ষরণ হবে। কি ক্ষরণ হবে? HCl। বুঝতে পেরেছ? এই HCl গিয়ে কি করবে? পেপসিনোজেনের সঙ্গে যুক্ত হবে। ফলে পেপসিনোজেনটা কিসে পরিণত হবে? পেপসিনে। পেপসিন একটা এনজাইম। পেপসিন একটা কি এনজাইম? এই এনজাইমটা প্রোটিন জাতীয় খাদ্যের সঙ্গে মিশবে, মিশে কি তৈরি করবে? খাদ্যকে পরিপাক করবে, বা খাদ্যের কি হবে? ভেঙে কি করবে? জটিল কঠিন যৌগকে ভেঙে সরল যৌগে পরিণত করবে। তাহলে তুমি বলবে স্যার আপনি যে জি সেল লিখেছেন ওর কাজ কি? খাবারটা যখন আমাদের পাকস্থলীতে আসে, জি সেল প্রথম উদ্দীপিত হয়, বুঝতে পেরেছ? জি সেল উদ্দীপিত হয়ে সে পেপটিক সেলকে উদ্দীপিত করে, অক্সেন্টিক সেলকে উদ্দীপিত করে। ফলে পেপটিক সেল থেকে ক্ষরিত হয় পেপসিনোজেন অর্থাৎ ইনঅ্যাক্টিভ এনজাইম, আর অক্সেন্টিক সেল থেকে HCl ক্ষরণ হয়। এই HCl খাদ্যের সঙ্গে এই HClটা পেপসিনোজেনের সঙ্গে যুক্ত হলে পেপসিনোজেনটা কিসে কনভার্ট হবে? বলো, পেপসিনে কনভার্ট হবে। পেপসিন একটা এনজাইম, তখনই পেপসিন কি করবে? প্রোটিন জাতীয় খাদ্যকে ভেঙে কি করবে? পেপটোন বা মানে অ্যামাইনো অ্যাসিড পরিণত করবে। বুঝা গেছে? তাহলে এইখান থেকে একটা কি কনসেপ্ট আমরা আসছি? কি কনসেপ্ট? যে কনসেপ্টে আসছি যে স্যার এনজাইম যে কোষ থেকে তৈরি হচ্ছে সেই কোষের কাজে লাগছে না, সেই কোষের নিয়ন্ত্রণাধীনে থাকছে না স্যার। এই পেপটিক সেল থেকে তৈরি হচ্ছে পেপসিনোজেন। ভাবো আর কি এনজাইমটা, এই পেপসিনোজেনটা স্যার পেপটিক সেলে কাজ করেনি, তাহলে এনজাইম কোথায় কাজ করছে? নিজস্ব কোষের নিয়ন্ত্রণাধীনে না থেকে কি করে? বিভিন্ন ধরনের দেহের জৈব রাসায়নিক বিক্রিয়াগুলোকে হয় প্রভাবিত করে, অর্থাৎ মন্দীভূত করতে পারে, বা বাড়াতে পারে, ত্বরান্বিত করতে পারে। বোঝা যাচ্ছে না? যায়নি? তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এনজাইম কোথা থেকে তৈরি হয়? সজীব কোষ থেকে তৈরি হয়। একটা উদাহরণ থেকে বলতে পারছি যে এনজাইম সাধারণত কোথা থেকে তৈরি হয়? সজীব কোষ থেকে তৈরি হয়। আচ্ছা, সমস্ত এনজাইম আমাদের প্রোটিন জাতীয় হয়, বুঝতে পেরেছ? সমস্ত এনজাইম কি জাতীয় হয়? প্রোটিন জাতীয় হয়। ব্যতিক্রম আছে, সারা পৃথিবীতে দুটো এনজাইম আছে ব্যতিক্রম। একটা রাইবোজাইম, প্রচুর গুরুত্বপূর্ণ, এটা 2018 সালে মেডিকেল জয়েন্টে এসেছিল। একটা ব্যতিক্রম কি? মেজর এক্সেপশন, একটা রাইবোজাইম, আর একটা রাইবোনিউক্লিয়েজ পি। রাইবোনিউক্লিয়েজ পি খুব গুরুত্বপূর্ণ। তোমাদের 18তে এসেছিল, কি এসেছিল জানতো? যে আরএনএ জাতীয় একটি উৎসেচকের নাম বলো। রাইবোজাইম, বুঝতে পেরেছো? নিউক্লিক অ্যাসিড জাতীয় আরএনএ জাতীয় এনজাইম যে হচ্ছে রাইবোজাইম, প্রোটিনবিহীন। এই দুটো এনজাইম আছে, হ্যাঁ, প্রোটিনবিহীন, যেটা হচ্ছে রাইবোজাইম, আর একটা বলো রাইবোনিউক্লিয়েজ পি। ভেরি মাচ ইম্পর্টেন্ট এটা। সমস্ত এনজাইম প্রোটিন জাতীয় হয়, মোস্ট অফ দি এনজাইম আর প্রোটিনেসিয়াস। মেজর এক্সেপশন রাইবোজাইম এন্ড রাইবোনিউক্লিয়েজ পি। ক্লিয়ার আছে? এইবারে আমরা যেটা পড়বো, তাহলে এর কাজ কি তাহলে বলো? বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়াগুলোকে কি করা? বলো বলো, ত্বরান্বিত বা মন্দীভূত করা। আচ্ছা, ক্রিয়ার পর হরমোন যেমন ধ্বংস হয়ে যায়, এনজাইম কিন্তু ক্রিয়ার পর, তাহলে এর ফেট বা ভবিষ্যৎ কি?
না, এর ভবিষ্যৎ হচ্ছে অপরিবর্তিত থাকে। এটা একটু পরে আমি বোঝাবো, এটা যখন কার্য পদ্ধতি পড়বো তখন বুঝিয়ে দেবো কিভাবে এনজাইম ক্রিয়ার পর অপরিবর্তিত আছে, অপরিবর্তিত থাকে। হয়েছে হয়েছে তাহলে এনজাইমের সংজ্ঞাটা এখান থেকে দিয়ে দেবো। সাধারণত সজীব কোষ থেকে উৎপন্ন যে জৈব রাসায়নিক পদার্থ, সাধারণত সজীব কোষ থেকে উৎপন্ন প্রোটিন জাতীয় যে জৈব রাসায়নিক পদার্থ ওই কোষের নিয়ন্ত্রণাধীনে না থেকে বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়াগুলোকে প্রভাবিত করে, ক্রিয়ার পর অপরিবর্তিত থাকে, তাকেই বলছে এনজাইম। ক্লিয়ার হয়েছে? এইবারে আমরা চলে আসবো কি এনজাইমের, এটা কি আরেকবার বলতে হবে নাকি? দেখো, হ্যাঁ, পাকস্থলীটা, এটা একটু শেষে বলে দেবো, হয়েছে, অনেকটা চলে এসেছি। এবারে প্রশ্ন হচ্ছে কি, তাহলে এই এনজাইমটা যেটা হচ্ছে কি, যে কি বললাম, তাহলে এনজাইমটা কোথায় বলো, সজীব কোষ থেকে উৎপন্ন হচ্ছে, মানে পেপটিক সেল থেকে উৎপন্ন হচ্ছে, ওই সেলের নিয়ন্ত্রণাধীনে থাকছে না, দেখো অন্য জৈব রাসায়নিক বিক্রিয়াগুলোকে প্রভাবিত করছে, করে মানে বিক্রিয়া পরিপাক করছে, ক্রিয়ার পর অপরিবর্তিত আছে। অপরিবর্তিতটা এখন বুঝতে পারোনি, আমি যখন তোমাদেরকে এনজাইমের কাজ পড়াবো ছবি এঁকে তখন বুঝতে পারবে যে কিভাবে অপরিবর্তিত আছে। হয়েছে? এইবারে আমরা চলে আসছি একটা এনজাইমের কি কি বৈশিষ্ট্য রয়েছে। কি কি বৈশিষ্ট্য? প্রথম পয়েন্ট, এনজাইম মানে কি বলো, প্রোটিন জাতীয় হয়, ব্যতিক্রম রাইবোজাইম, রাইবোনিউক্লিয়েজ পি। তোমাকে ধরো প্রশ্ন করলো যে কোনটি সঠিক, বলে দিয়ে দিল যে সমস্ত এনজাইম প্রোটিন জাতীয় হয়, তাহলে এটা ভুল। যদি বলতো যে অধিকাংশ এনজাইম প্রোটিন জাতীয় হয় তাহলে ঠিক। কথা বুঝতে পেরেছো? ব্যাস। সেকেন্ড, এনজাইম একটা জৈব অনুঘটক। কেন জৈব অনুঘটক বলছে? একটা ঘটকের কাজ কি, কারো বিয়েকে হয় ত্বরান্বিত করা, নাহলে ভাঙিয়ে দেওয়া। কথাটা বুঝতে পারোনি? তাহলে প্রশ্ন, এটা জৈব অনুঘটক। জৈব কেন বলছি? সজীব কোষ থেকে উৎপন্ন হয়, হয়েছে, জৈব অনুঘটক হিসেবে কাজ করে। আচ্ছা, এরপর এটা কি করছে? সাধারণত ক্রিয়ার পর অপরিবর্তিত থাকে। আর পরে আমরা পড়বো এনজাইম, প্রতিটা এনজাইম আমাদের একটা নির্দিষ্ট তাপমাত্রায় কাজ করে। বুঝতে পেরেছো? প্রতিটা এনজাইম বলতে একটু ভুল বলছি, আমাদের দেহে যত এনজাইম আছে সমস্ত এনজাইম একটা নির্দিষ্ট তাপমাত্রায় কাজ করে। দেখা গেছে 37 থেকে 40 ডিগ্রি তাপমাত্রায় এনজাইমের কাজটা সর্বোচ্চ হয় সমস্ত এনজাইমের, আমাদের বডিতে বা সর্বোচ্চ যত এনজাইম আছে পৃথিবীতে, রেয়ার দু একটা ব্যতিক্রম আছে, হ্যাঁ, না হলে অধিকাংশ এনজাইম 37 থেকে 40 ডিগ্রি তাপমাত্রায় সর্বোচ্চ কাজ করে। এটা পরে বুঝতে পারবে, আমি যখন পড়াবো, একটু পরে পড়াবো এগুলো। এই তাপমাত্রাকে বলছে এনজাইমের কাজের পরম তাপমাত্রা বা অপটিমাম টেম্পারেচার। অপটিমাম টেম্পারেচার মানে কি? অপটিমাম মানে কি? সর্বোচ্চ। তাহলে কোন তাপমাত্রায় এনজাইম অপটিমাম ফাংশন করছে সেটাই তার, সেই তাপমাত্রাকে বলছে অপটিমাম টেম্পারেচার। বোঝা যাচ্ছে না? জানি। আবার দেখবে পরে, এটা আবার পড়াবো পরে, যে একটা নির্দিষ্ট পিএইচে এনজাইমের কাজ সর্বাধিক হয়। এটা কিন্তু সব এনজাইম একই পিএইচে কাজ করবে না, কথাটা বোঝার চেষ্টা করো। আমরা বলেছিলাম যেমন অধিকাংশ এনজাইম একটা নির্দিষ্ট তাপমাত্রায় সর্বোচ্চ কাজ করে, সেই তাপমাত্রাকে বলেছিলাম পরম তাপমাত্রা বা অপটিমাম টেম্পারেচার। তার কাজটা অপটিমাম হতে যে টেম্পারেচারে সমস্ত এনজাইমের, তাকে বলছি পরম তাপমাত্রা। এটা পরে বোঝাবো ভালো করে। তারপরে বলছি কি, অপটিমাম পিএইচ মানে কি? একটা নির্দিষ্ট পিএইচে প্রতিটা এনজাইমে একটা নির্দিষ্ট পিএইচে সর্বোচ্চ কাজ হয়। কেন বলছি শোনো, এগুলো পরে বুঝতে পারবে। যে ধরো এই যে বলছি আমি না, দেখো পেপটিক সেল থেকে যে পেপসিন, এই পেপসিন কিন্তু এর আগে নিষ্ক্রিয় ছিল, পেপটিক সেল থেকে যে ক্ষরণ হয়েছিল, এই সেলের সংস্পর্শে মিশে যাওয়ার ফলে পেপসিন হয়েছে। পেপটিক সেল পেপসিনোজেন ক্ষরণ করছিল, যেটা নিষ্ক্রিয় এনজাইম, যাকে প্রো এনজাইম বলি। প্রো 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 কেন প্রো বলছি? এটা যদি এনজাইম হয়, এটা নিষ্ক্রিয় অবস্থা, মানে আগের অবস্থা প্রো এনজাইম। বোঝা যাচ্ছে না? জানি তো, পরে ওগুলো আসবো। হয়েছে? তাহলে এই এই পেপসিনোজেন কিন্তু নিষ্ক্রিয় অবস্থায় ছিল, মানে অভিশাপ যুক্ত ছিল। এই সেল এসে যুক্ত হতে, ভাবো আর কি এইভাবে, যে সাপ মুক্তি হয়েছে, মানে এনজাইম হিসাবে এসছে। তাহলে এই সেল তাহলে মিশছে, তাহলে ও অ্যাসিডিক পিএইচে কাজ করছে এনজাইম। ওই এনজাইম সক্রিয় হচ্ছে অ্যাসিডিক পিএইচে 0.9 থেকে 1.5 পিএইচে কাজ করে। আবার কোন এনজাইম আছে দেখবে, কোনো কিছু কিছু এনজাইম আছে, যেমন অগ্নাশয় বা আন্তরিক রস থেকে যে এনজাইমগুলো খরিত হয়, অ্যামাইলেজ থেকে শুরু করে বাকি, ওগুলো কিন্তু ক্ষারীয় পিএইচে কাজ করে। ওগুলো বলবো ওগুলো ভালো করে পড়বে। তাহলে এনজাইমের বৈশিষ্ট্য এমনি নর্মালি এগুলো মনে রাখো। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি, যে এনজাইমের ডিসকভারি। সর্বপ্রথম যে বিজ্ঞানী অ্যানসেলম পেয়ন বলে একজন বিজ্ঞানী সর্বপ্রথম একটা এনজাইমকে আবিষ্কার করেন, যার নাম ডায়াস্টেজ। যার নাম কি? ডায়াস্টেজ। সর্বপ্রথম অ্যানসেলম পেয়ন
একটা এনজাইম আবিষ্কার করেন যার নাম কি ডায়াস্টেজ। হয়েছে? তাহলে এনজাইম কি আবিষ্কার করছে? প্রথম অ্যানসেলম পেয়ন। এরপর নামকরণ, এনজাইমটা যে এনজাইম নামে নামকরণ করছে উইলিয়াম কুন। হয়েছে? উইলিয়াম কুন এনজাইমটা এনজাইম নামে অভিহিত করছে সর্বপ্রথম কে? এনজাইমটা এনজাইম নামে অভিহিত করেছে উইলিয়াম কুন। এরপর বলছি প্রথম সাকসেসফুল এনজাইম বুকনার জাইমেজ এনজাইমকে আবিষ্কার করেছে। জাইমেজ এনজাইমকে, যেটা হচ্ছে কি বুকনার ইস্ট থেকে পাওয়া যায়, যেটা কোহল সন্ধানে কাজে লাগে। জানো মনে হয় ইস্টের দেহে শর্করাকে ইথাইল অ্যালকোহলে পরিণত করে দ্রবণটাকে গেঞ্জিয়ে দেয়, সেটা হচ্ছে কি এই জাইমেজ এনজাইম ইস্টের দেহে পাওয়া যায়। বুঝতে পারছো? কোহল সন্ধানে কাজে লাগে। এটা আবিষ্কার করেছে বুকনার। হয়েছে? এটা আবিষ্কার সংক্রান্ত একটু জেনে রাখি। এবারে প্রশ্ন হচ্ছে আমাদের এনজাইমের, একটা এনজাইমের মধ্যে কি কি উপাদান আছে, কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট বা তার যে গঠনগত কি উপাদান আছে একটু সেটা পড়বো আমরা। কি পড়বো? দেখো এই পার্টটা পড়বো। একটা এনজাইমে দুটো পার্ট থাকে, সাধারণত এনজাইমে দুটো পার্ট থাকে, একটা প্রোটিন পার্ট, একটা নন প্রোটিন পার্ট। একটা এনজাইমের প্রোটিন আর নন প্রোটিন পার্ট দ্বারা গঠিত এনজাইম। কথাটা বোঝার চেষ্টা করো। একটা এনজাইমের প্রোটিন পার্ট থাকে, নন প্রোটিন পার্ট থাকে। তাহলে দুটো পার্টকে একত্রে আমরা কি বলবো? হলো এনজাইম। হলো মানে সম্পূর্ণ, হ্যাঁ কি না? এনজাইম মানে একটা হলো এনজাইম যার দুটো পার্ট থাকে, একটা প্রোটিন পার্ট আর একটা নন প্রোটিন পার্ট। হয়ে যায়? এইবারে প্রশ্ন, একটা এনজাইমের স্যার প্রোটিন পার্টকে কি বলবো? অ্যাপো এনজাইম। একটা এনজাইমের প্রোটিন পার্টটাকে আমরা বলবো অ্যাপো এনজাইম। আর নন প্রোটিন পার্টকে কি বলবো স্যার? কোফ্যাক্টর। আচ্ছা দুটো গুলিয়ে যাবে স্যার, প্রোটিনকে কি বলবো? অ্যাপো বলবো না কোফ্যাক্টর বলবো? অ্যাপো 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 পো ফর প্রোটিন। এনজাইমের প্রোটিন পার্টটাকে বলছি কি? অ্যাপো এনজাইম। ধরো এটা একটা এনজাইম, সম্পূর্ণ এনজাইম, এটা যাকে নাম দিয়েছি আমরা হলো এনজাইম, দুটো পার্ট আছে। এই প্রোটিন পার্টটাকে বলছি কি বলো? অ্যাপো এনজাইম। আর নন প্রোটিন পার্টটাকে বলছি কি? কোফ্যাক্টর। হয়েছে? ক্লিয়ার হয়েছে? এইবারে প্রশ্ন, একটা এনজাইমে স্যার যে নন প্রোটিন পার্ট থাকে, এইটা কল্পনা করো আর কি। এই যে নন প্রোটিন পার্টটা স্যার, এ তো কোনো অর্গানিক বস্তু হতে পারে। অর্গানিক বস্তু মানে কি? তার কার্বোহাইড্রেট হইতে পারে, তার ফ্যাট হইতে পারে, তার ল্যাকটেড হইতে পারে, তার ম্যালেট হইতে পারে, তার অ্যাসপার্টেট হইতে পারে, হ্যাঁ কি না? হতে পারে। তাহলে প্রশ্ন, একটা এনজাইমের নন প্রোটিন পার্টটা যেটা প্রোটিনের সঙ্গে যুক্ত থাকে, সেটা জৈব বস্তু হইতে পারে কিংবা অজৈব কোনো আয়ন হতে পারে। বোঝা গেছে না? যায়নি? তাহলে প্রশ্ন, এনজাইমের প্রোটিন পার্টটা যদি কোনো জৈব বস্তু হয়, জৈব বস্তু মানে কি কি হতে পারে? সেটা কার্বোহাইড্রেট হতে পারে, ফ্যাট হতে পারে, ল্যাকটেড হতে পারে, ম্যালেট হতে পারে, অ্যাসপার্টেট হতে পারে, মানে যেটা আমাদের জৈব বস্তু হলে তখন তাকে বলছি কি? কো এনজাইম। তাহলে কো ফ্যাক্টরের দুটো ভাগ, নিটে নিটে মিনিমাম 4-5 বার আসে। নতুন সিলেবাস, নতুন 18 থেকে সিলেবাস চেঞ্জ, 2 থেকে 3 বার আসে। হয়েছে? পরে বলছি কি এসছে, এই অবধি হয়েছে। আবার এনজাইমের এবারে আরেকটা কথা, যদি অপ্রোটিন অংশটা কোনো আয়ন বা ইনঅর্গানিক পার্ট হয়, হ্যাঁ ইনঅর্গানিক পার্ট হয়, ধরো ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম বা অন্য কোনো ধাতু, হয়েছে? তখন তাকে বলছি কি? প্রস্থেটিক গ্রুপ। তখন তাকে বলছি কি বলো? প্রস্থেটিক গ্রুপ। এবারে জানো তোমরা একটু অন্য সেন্সে ভাবো, যে অর্গানিক পার্ট, হ্যাঁ ওই অর্গানিক পার্ট কে বলো? প্রোটিন ও অর্গানিক পার্ট। এনজাইমের প্রোটিন পার্টকে এনজাইম বলি, প্রোটিনটাও তো অর্গানিক পার্ট। আমি বলছি প্রোটিনের সঙ্গে যে যুক্ত আছে সেটা কি ওর সমসাময়িক পার্ট না অন্য পার্ট? বুঝতে পারেন? মানে প্রোটিনটা অর্গানিক পার্ট, ফ্যাট, ল্যাকটেড, ম্যালেট এগুলো অর্গানিক পার্ট। এনজাইমের প্রোটিন পার্টের সাথে যে যুক্ত আছে নন প্রোটিন পার্ট বলছি, সেটা কি কোনো অর্গানিক বস্তু? তাহলে প্রশ্ন বোঝার চেষ্টা করো, প্রোটিনও একটা অর্গানিক যেহেতু বস্তু, তার সঙ্গে যে যুক্ত আছে সেও যদি অর্গানিক বস্তু হয়, তাহলে দুটো ছেলে বন্ডিং কি অত ভালো হয়? দুটো সেম ক্যাটাগরি বা দুটো মেয়ের বন্ডিং কি এত ভালো হয়? এত ভালো হয় না যেটা ছেলের সঙ্গে মেয়ের বন্ডিংটা যত ভালো হয়। বোঝার চেষ্টা করো, আমার প্রশ্নটা বোঝার চেষ্টা করো। তাহলে সেম গ্রুপ মানে
প্রোটিন একটা অর্গানিক বস্তু, তার সঙ্গে কোনো অর্গানিক পার্ট যুক্ত থাকলে তাহলে লুজলি অ্যারেঞ্জ থাকবে বা লুজলি বাউন্ড, মানে দুর্বল কোভ্যালেন্ট বন্ধনের মাধ্যমে যুক্ত থাকবে, কারণ ক্যাটাগরি একই। বোঝা যাচ্ছে না যায়নি? ক্লিয়ার হয়েছে? একটা ছেলে ছেলের বন্ধুত্ব কেটে যায় ওই ছেলে যখন আর একটা মেয়ের পাল্লায় পড়ে। বোঝা যাচ্ছে না জানি? ক্লিয়ার হয়েছে? তাহলে কার বন্ধনটা স্ট্রং, মেয়ের সঙ্গে ছেলের না ছেলের সঙ্গে মেয়ের? বলো। একটু ভুল বলা হয়ে গেছে, মেয়ের সঙ্গে ছেলের না ছেলের সঙ্গে ছেলের? বলো। মেয়ের সঙ্গে ছেলের, অবভিয়াসলি স্ট্রং বাউন্ড। বুঝে নাও যে মেয়েটা হচ্ছে ইনঅর্গানিক পার্ট আর ছেলেটা হচ্ছে অর্গানিক পার্ট, ভেবে নাও আর কি, ভেবে নাও ভাইরাস। তো যেটা বলতে চাইছি কি, যে এমনি হচ্ছে প্রোটিনের, তাহলে আরে কাউকে একটা তো খারাপ বলতে হবে। তো প্রশ্ন হচ্ছে কি, হ্যাঁ, যদি প্রোটিন পার্টের সঙ্গে কোনো অপ্রোটিন পার্ট যেটা যুক্ত আছে, যাকে আমরা কোফ্যাক্টর বলছি, সেইটা যদি কোনো ইনঅর্গানিক বা আয়নিক হয়, তখন তাকে বলছি প্রস্থেটিক গ্রুপ। তাহলে প্রস্থেটিক গ্রুপটা প্রোটিন পার্টের সঙ্গে কি স্ট্রংলি যুক্ত থাকবে না লুজলি থাকবে? স্ট্রংলি। গুরুত্বপূর্ণ হয়ে আছে। এবার এখান থেকে কি প্রশ্ন নিতে আসছে সেটা একবার বলে যাচ্ছি। কি প্রশ্ন দেখো, একবার এসছে দি নন প্রোটিন পার্ট অফ এনজাইম, তাহলে বুঝে এলো কোনটা হবে, এই পার্টটা, হুইচ লুজলি বাউন্ড উইথ প্রোটিন পার্ট দ্যাট ইজ কল্ড ড্যাশ। বাংলায়ও আছে প্রশ্ন, তখন হবে কোন এনজাইম? হ্যাঁ, হয়ে যায়। আবার কোনোবার আছে এরকম বলেন যে উৎসেচকের প্রোটিন পার্টটার সঙ্গে যে নন প্রোটিন পার্টটা যুক্ত আছে, সেটা যদি জৈব বস্তু হয় তাকে কি বলে? কোএনজাইম। বুঝতে পারছেন না পারেন? আবার ঘুরিয়ে দিলে উৎসেচকের প্রোটিন পার্টের সঙ্গে যুক্ত নন প্রোটিন পার্টটি যদি অজৈব বস্তু হয়, প্রস্থেটিক গ্রুপ। আর অজৈব বস্তু নাম দেবে না, বলবে প্রোটিন পার্টের সঙ্গে যুক্ত নন প্রোটিন পার্টটি যখন স্ট্রংলি বাউন্ড, মানে দৃঢ়ভাবে যুক্ত থাকে, তখন তাকে কি বলে? প্রস্থেটিক গ্রুপ। বুঝতে পারছেন না পারেন? দৃঢ়ভাবে যুক্ত আছে এটা বলেনি, আর প্রোটিন পার্টের সঙ্গে যুক্ত ইনঅর্গানিক বলেনি, উৎসেচকের প্রোটিন পার্টের সঙ্গে যুক্ত অপ্রোটিন অংশটি যখন প্রোটিনের সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত থাকবে। অপ্রোটিন অংশটি কি বলেনি? তুমি তো পড়ে গেছো কি, যে অর্গানিক না ইনঅর্গানিক পড়ে গেছে, তুমি তো এটা যুক্ত থেকে পড়োনি, তখন ফেসে যাবে। বুঝতে পারছো? এইটা। আর এখানে লজিক দিয়ে বলবো কেন অর্গানিক পার্টটা প্রোটিনের সঙ্গে আলগা যুক্ত দেবে, ক্যাটাগরি সেম। ওইভাবে মনে রাখো, মেয়ে মেয়ের বান্ধবী, ছেলে ছেলের বান্ধবী, বুঝছে? আর বলছি না, ব্যাস। এইবারে আমরা নেক্সট যেটা পড়বো সেটা কি না, একটা এনজাইমের কিভাবে কাজ করে তার ক্রিয়ার শর্ত পড়বো, মানে কোন কোন শর্ত এনজাইমের কাজকে প্রভাবিত করছে। ফ্যাক্টর অ্যাফেক্টিং দি রেট অফ এনজাইম অ্যাকশন। এনজাইমের ক্রিয়ার শর্ত বা ফ্যাক্টর হয়েছে, ফ্যাক্টরস গুলো কি কি দেখো। আমরা আগে এনজাইমের কিভাবে কাজ করে জানলাম না, ফ্যাক্টর কি করে পড়ব, তাহলে একটু হালকা কনসেপ্টে জেনে নিই একটা এনজাইম কিভাবে কাজ করে। দেখো, আমি তোমাকে বিজ্ঞানী মাইকেলিস আর মেন্টেন বলছে, দুজন বিজ্ঞানী মাইকেলিস আর মেন্টেন বলছে এনজাইম কাজ দুটা স্টেপে হয়। স্টেপ 1, একটা নির্দিষ্ট উৎসেচক যার ছবি ধরো এটা, একটা নির্দিষ্ট সাবস্ট্রেটের সঙ্গে যুক্ত হয়। সাবস্ট্রেট মানে কি? যার উপর উৎসেচকটা কাজ করবে। ধরো তুমি বলছো কি পেপসিন একটা এনজাইম, কার উপর কাজ করছে? প্রোটিন, তাহলে ওটা সাবস্ট্রেট। বুঝতে পারছো না? কে বুঝতে পারোনি? পেপসিন একটা এনজাইম ধরো, তাহলে সাবস্ট্রেট, সে তো ফ্যাটের উপরে কাজ করতে পারেনি, কার্বোহাইড্রেটের উপর কাজ করতে পারেনি, কেন প্রোটিনের উপর কাজ করে? কারণ প্রশ্ন, এনজাইমের এই সাইটটাকে আমরা বলবো কি, এই সাইটটার নাম অ্যাক্টিভ সাইট বা সক্রিয় অঞ্চল। অ্যাক্টিভ সাইট বা বলো সক্রিয় অঞ্চল। এই সক্রিয় অঞ্চলের সঙ্গে যার সাইজের মিল থাকবে সেই এসে যুক্ত হয়। তাহলে এই পেপসিনের সঙ্গে আমরা নর্মালি দেখলে প্রোটিনটার সাইজের সঙ্গে পেপসিনের মিল আছে, তাই ও এসে যুক্ত হয়। নর্মালি বুঝতে পারছো? সেরকম ব্যাপারটা বলছি কি, ধরো লাইপেজ ফ্যাটের উপর কাজ করছে, সে কোথায় কার্বোহাইড্রেটের উপর কাজ করতে পারছে না কেন? প্রশ্ন হচ্ছে একটা নির্দিষ্ট সাবস্ট্রেটের একটা পার্টিকুলার সাইজ থাকে, আর এনজাইমের সক্রিয় স্থান
যে জায়গাটায় সাবস্ট্রেটকে যুক্ত করবে সেই জায়গার একটা সাইজ থাকে, দুটো সাইজ যখন একই হবে তখন তার সঙ্গে যুক্ত হবে। বোঝা যাচ্ছে না যায়নি? তো তাহলে মাইকেলিস মেনটেন বলছে একটা নির্দিষ্ট সাবস্ট্রেট একটা নির্দিষ্ট এনজাইমের সক্রিয় স্থানের সঙ্গে যুক্ত হয়, হয়ে কি করে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করে। কি তৈরি করে? ইএস কমপ্লেক্স। কি কমপ্লেক্স? ইএস কমপ্লেক্স তৈরি করে। ইএস কমপ্লেক্স হয়েছে ফার্স্ট স্টেপ বলছি, মানে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স। এরপর এই ইএস কমপ্লেক্সটা সেকেন্ড স্টেপ বলছি, ইএস কমপ্লেক্সটা ভেঙে যাবে। ইএস কমপ্লেক্সটা ভেঙে গিয়ে কি হবে? এটা একটু ডিটেলস পড়বে, আচ্ছা তোমাদের বইগুলোতে আছে। এটা কেন ভেঙে যায়? ইএস কমপ্লেক্সটা ভেঙে যাবে, আচ্ছা একটু পরে বলছি। ইএস কমপ্লেক্স ভেঙে গিয়ে এনজাইম অপরিবর্তিত থাকে। এবার বুঝতে পারছো কাজের পরে কেন এনজাইম? এনজাইমটা যেমন ছিল তেমন আছে, এটা প্রাথমিক ধারণায় বলা হয়েছে। এনজাইম অপরিবর্তিত থাকে আর সাবস্ট্রেটটা কিসে পরিণত হয়? প্রোডাক্টে। প্রোডাক্ট মানে ভেবে নাও সাবস্ট্রেটটা কিসে পরিণত হয়? টুকরা টুকরা প্রোডাক্টে পরিণত হয়। ভাব, আরে খাদ্য ভাঙলে টুকরাতে পরিণত হয় না? যা, এটা কথা বলে নিয়ে এটার নাম প্রোডাক্ট। এইটা হচ্ছে এনজাইমের একটা কমন ফর্মুলা কাজের। এটা স্টেপ 1, এটা স্টেপ 2। এইবারে তুমি ভাববো যে হোয়াই দি সাবস্ট্রেট ইজ কনভার্টেড ইনটু প্রোডাক্ট ইন কেস অফ রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনে সাবস্ট্রেট কেন প্রোডাক্ট হবে, কেন টুকরাতে পরিণত হবে? প্রশ্নটা বলছি কি ভালো করে বোঝার চেষ্টা করো। তো ওখানে করি তাহলে স্নেহা পেনটা গুড়িয়ে ধরে। তো প্রশ্ন হচ্ছে দেখো যে এটা একটা এনজাইম, এনজাইমের এটা সক্রিয় স্থান। সক্রিয় স্থানে দুটো গ্রুপ থাকে, একটা ক্যাটালাইটিক গ্রুপ, একটা বাট্রেসিং গ্রুপ। বলে দিই, আগে লিখে দিই। একটা ক্যাটালাইটিক গ্রুপ, দুটো গ্রুপ থাকে, একটা ক্যাটালাইটিক গ্রুপ, ক্যাটালাইটিক, আর একটা বাট্রেসিং গ্রুপ। একটা বাট্রেসিং গ্রুপ। তো প্রশ্ন হচ্ছে দেখো বাট্রেসিং গ্রুপের কাজ কি? দেখো ভালো কিছু না, এটা এনজাইম, হাতটা এনজাইম, এটা অ্যাক্টিভ সাইট, এটা সাবস্ট্রেট। ভেবে নাও সাবস্ট্রেটে কি আছে? অণুগুলো আছে যেগুলো মলিকুলার বন্ডিং এর মাধ্যমে যুক্ত আছে, এই জন্য জটিল যৌগ। বুঝতে পারছো না বারানি? সাবস্ট্রেট মানে খাদ্য, তো ভেবে নাও আর কি হয়ে যায়। এবার প্রশ্ন, এই এনজাইমের অ্যাক্টিভ সাইডের সঙ্গে যখন সাবস্ট্রেট যুক্ত হবে তখন সাবস্ট্রেটের সঙ্গে এনজাইমের বাট্রেসিং গ্রুপটা কি করে? সাবস্ট্রেটের সঙ্গে এনজাইমকে দৃঢ়ভাবে আটকে দিতে সাহায্য করবে। হলো, ছিল এরকম। যখনই সাবস্ট্রেট এনজাইমের সঙ্গে যুক্ত হলো, পেনগুলো সাবস্ট্রেট এনজাইমের সঙ্গে যুক্ত হলো, তখন কি করে? বাট্রেসিং গ্রুপের কাজ হবে সাবস্ট্রেটের সঙ্গে এনজাইমকে দৃঢ়ভাবে আটকে রাখা। তাহলে এনজাইমের অ্যাক্টিভ সাইডে দুটো গ্রুপ ছিল, বাট্রেসিং গ্রুপের কাজ কি? তাহলে সাবস্ট্রেটের সঙ্গে এনজাইমের অ্যাক্টিভ সাইডকে দৃঢ়ভাবে আটকে রাখা। ক্যাটালাইটিক গ্রুপ কি করবে? ক্যাটালাইটিক মানে ভাবে লাও ভাঙন। তাহলে কি করবে ক্যাটালাইটিক গ্রুপটা? কি করবে বলো? এনজাইমের মানে এনজাইমের যে ক্যাটালাইটিক গ্রুপটা সাবস্ট্রেটের মধ্যে যে মলিকুলার বন্ডিং গুলো আছে, এই যে অণুগুলোর মধ্যে, সেগুলোকে ভেঙে ফেলবে। ফলে কি হবে? সাবস্ট্রেট ইজ কনভার্টেড ইনটু সেভারাল প্রোডাক্ট। হয়েছে না হয়নি? এই তো এরপরে আমরা যেটা পড়বো, এই অবধি হয়েছে, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। সেই জন্য এনজাইমটা কিসে পরিণত হয়েছে? প্রোডাক্ট। এর অবধি হয়েছে। এইবারে আমরা মেন জায়গায় চলে আসছি, এনজাইমের কাজের শর্ত, মানে কোন কোন উপাদানগুলি বা শর্তগুলি এনজাইমের কাজকে সাহায্য করে। ফার্স্ট, প্রথম পড়ব সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। সাবস্ট্রেট বলো কনসেন্ট্রেশন মানে কি? সাবস্ট্রেটের ঘনত্ব। সাবস্ট্রেটের ঘনত্ব বাড়লে এনজাইমের কার্যকারিতা বাড়ে। কেন বলছি শোনো, সবগুলো বুঝে পড়তে হবে। ভেবে নাও যে আমার 100 মলিকুল একটা সেলের মধ্যে এনজাইম আছে,
হয়েছে? সাবস্ট্রেট আছে কত? 10 মলিকুল। হয়েছে? তাহলে 10 থেকে 100 দিকে যতই বাড়াইব তত প্রোডাক্টের পরিমাণ বাড়বে। কথাটা বোঝা গেছে না যায়নি? একটা এনজাইম একটা সাবস্ট্রেটের সঙ্গে আবদ্ধ হয় এট এ টাইম। তাহলে প্রশ্ন, তোমার সেলে সাবস্ট্রেট আছে কত? 10 মলিকুল, এনজাইম আছে কত? 100 মলিকুল। তাহলে 10 থেকে 100 দিকে যত বাড়াতে থাকবো তত এনজাইমের কার্যকারিতা বাড়বে না কমবে? তত এনজাইমের কার্যকারিতা বাড়বে না কমবে বলো? বাড়বে। বোঝা গেছে না? বুঝতে পারোনি? তাহলে ক্লিয়ার হয়েছে? তাহলে প্রশ্ন হচ্ছে সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের সঙ্গে এনজাইমের কার্যকারিতা সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? সমানুপাতিক। এবারে ভাবো, সাবস্ট্রেটের ঘনত্ব বাড়তে বাড়তে ধরো 100 পেরিয়ে গেছে, এবারে 101, 102, 103, 150 এরকম করে বাড়াচ্ছে। এরপরে এনজাইমের কার্যকারিতা আর বাড়বে? কমবে না। বাড়বে কি? যোগ যোগ করলেও এনজাইমের কার্যকারিতা বাড়বে না। এই ঘটনাকে বলছি কি? স্যাচুরেশন এফেক্ট। স্যাচুরেশন এফেক্ট বা সম্পৃক্তি প্রভাব। কেন এই নামটা হলো? একে ইট বালি সিমেন্ট এফেক্ট বলে। স্যাচুরেশন এফেক্ট কেন বললো? কথাটা বোঝার চেষ্টা করো। যখন 100টা এনজাইম 100টা সাবস্ট্রেট হবে, তাহলে প্রতিটা এনজাইম একটা একটা সাবস্ট্রেট দ্বারা সম্পৃক্ত হয়ে গেছে। আর সাবস্ট্রেটকে নেওয়ার মতো কোনো এনজাইম নেই। বন্ধ করো। যেটা আমরা এসেছিলাম সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। তো সাবস্ট্রেট কনসেন্ট্রেশন দেখো, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাড়লে একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত এনজাইমের কার্যকারিতা সর্বোচ্চ হচ্ছে বা বাড়ছে। তবে একটা নির্দিষ্ট সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে এনজাইমের কার্যকারিতা সর্বোচ্চ হচ্ছে। এরপর এনজাইমের সাবস্ট্রেট কনসেন্ট্রেশন আরো বাড়ালে এনজাইমের কার্যকারিতা আর বাড়ছে না। এই ঘটনাকে বলছি কি? স্যাচুরেশন এফেক্ট। কেন স্যাচুরেশন এফেক্ট বলছি? বোঝা গেছে কেন বলতে চাইছি? কারণ হচ্ছে কি, যতগুলো এনজাইম ছিল প্রত্যেকটা এনজাইম সাবস্ট্রেট দ্বারা সাবস্ট্রেটের সঙ্গে যুক্ত হয়ে গেছে, মানে স্যাচুরেটেড হয়ে গেছে। এই জন্য এই ঘটনাকে বলছি কি? আর কোনো এনজাইম বাকি নেই এট এ টাইম। এই ঘটনাকে বলছি স্যাচুরেশন এফেক্ট। হয়েছে? এইবারে আমরা চলে আসবো কি? এনজাইম কনসেন্ট্রেশন। এনজাইম কনসেন্ট্রেশন মানে কি? সেই একই কথা। ভেবে নাও এটা 10 আছে, এটা 100 আছে। এনজাইমের কনসেন্ট্রেশন বাড়লে এনজাইমের কার্যকারিতা বাড়বে যদি দেখা যায়। তবে তাহলে এনজাইম কনসেন্ট্রেশনের সঙ্গে এনজাইমের কাজ কি? সমানুপাতিক সম্পর্ক, হ্যাঁ কি না? তবে একটা নির্দিষ্ট বেশি এনজাইম কনসেন্ট্রেশনে এনজাইমের কার্যকারিতা আর বাড়বে না, কারণ সেই অ্যামাউন্টে সাবস্ট্রেট নেই। বোঝা গেছে না যায়নি? তাহলে এনজাইম কনসেন্ট্রেশনের উপর এনজাইমের কার্যকারিতা ইন জেনারেলি সমানুপাতিক, কিন্তু একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশনের পর আর এনজাইমের পরিমাণ বাড়ালে এনজাইমের কার্যকারিতা বাড়ে না। হ্যাঁ, সাবস্ট্রেটের থেকে বেশি হয়ে গেলে আর তো হবে না। হয়েছে না হয়নি? আচ্ছা, এরপর চলে আসছি কি? টেম্পারেচার। ফ্যাক্টরের নেক্সট পয়েন্ট যেটা আসবো কি? টেম্পারেচার, 3 নম্বর পয়েন্ট। টেম্পারেচার কি? দেখো, তাপমাত্রা বাড়লে এনজাইমের কি হয়? একটা গ্রাফে দেখো, এইটা হচ্ছে ভেবে নাও এনজাইম অ্যাকশন মানে এনজাইমের কার্যকারিতা, আর এইটা হবো টেম্পারেচার। হয়েছে? তো তাপমাত্রা ভাবো এটা 40, এটা ভেবে নাও ওই 100 পর্যন্ত আছে। দেখা গেছে তাপমাত্রা যত বাড়বে এনজাইমের কার্যকারিতা তত বাড়ছে। তবে একটা নির্দিষ্ট তাপমাত্রায় এনজাইমের কার্যকারিতা সর্বোচ্চ হচ্ছে। এই তাপমাত্রাকেই বলছে এনজাইমের কাজের পরম তাপমাত্রা বা অপটিমাম টেম্পারেচার।
বাকি অপটিমাম টেম্পারেচার হয়েছে। তাহলে অপটিমাম টেম্পারেচার কাকে বলছি? তাহলে যে দেহের সমস্ত এনজাইম একটি নির্দিষ্ট তাপমাত্রায় সর্বোচ্চ কাজ করে, এই তাপমাত্রাকেই বলছি এনজাইমের কাজের পরম তাপমাত্রা বা অপটিমাম টেম্পারেচার হয়েছে। এরপর আমরা যেটা পড়ব, তবে একটা জিনিস জানবে, দেখো এইটা ভাবো 10 ডিগ্রি সেলসিয়াস, এটা হবো 20, এটা হবো 30। দেখো এখানে এনজাইমের অ্যাকশনটা কতটা হচ্ছে, এইটা কাজটা এতটা হবে, হ্যাঁ কি না? 20-তে দেখো কাজের পরিমাণটা এতটা, দেখো তো প্রায় ডবল, হ্যাঁ কি না? 30-এ দেখো কাজের পরিমাণ এতটা বা এতটা, 20-তে যদি এইটা হয় 30-এ দেখো প্রায় 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 ধরে নাও আর কি, নেয়ার অ্যাবাউট কি ডবল। 40-এ দেখো 30-এ যা হয়েছিল তার থেকে আরো ডবল, প্রায় প্রায় কাছাকাছি। তো প্রশ্ন, প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধিতে এনজাইমের কার্যকারিতা ডবল হয়, এই ঘটনাকে বলি কি Q10, কিউ মাথায় 10 হয়েছে না হয়নি? আমরা জানি তাপমাত্রা বাড়লে এনজাইমের কার্যকারিতা বাড়ে, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে এনজাইমের কার্যকারিতা কি সমানুপাতিক। তবে একটা নির্দিষ্ট তাপমাত্রায় এনজাইমের কার্যকারিতা কি হয় বলো? একটা নির্দিষ্ট তাপমাত্রায় এনজাইমের কার্যকারিতা সর্বোচ্চ হয়, এই তাপমাত্রাকেই বলছি এনজাইমের কাজের কি পরম তাপমাত্রা। দেখা গেছে প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে এনজাইমের কার্যকারিতা দ্বিগুণ হয়, এই ঘটনাকে বলছি কি Q10 হয়েছে। এই ঘটনাকে কি বলছি Q10। এইবারে তোমরা একটা প্রশ্ন করবে যে একটু জেনে রাখা ভালো, যে স্যার 40-এ যে কাজটা হচ্ছে 10-এ কেন সেই কাজ হচ্ছে না, বা 60 ডিগ্রির পরে এনজাইমের কার্যকারিতা কেন অনেকটা হ্রাস পায়? কারণ শোনো, ব্যাপারটা হচ্ছে কি, ধরো এটা একটা পাত্র, এখানে কি আছে এনজাইম আছে, সাবস্ট্রেট আছে। তো দেখা গেছে তাপমাত্রা বাড়লে এনজাইমের সাবস্ট্রেট মলিকুলগুলোর কাইনেটিক ফোর্স বাড়ে। সাবস্ট্রেটের কাইনেটিক ফোর্স বাড়ে মানে কি? প্রশ্ন হচ্ছে কি যে কাইনেটিক ফোর্স মানে তার চলাচলের যে ক্ষমতা সেটা বাড়ে। তাহলে প্রশ্ন হচ্ছে কি, তাপমাত্রা ধরো 10 ডিগ্রি তাপমাত্রায়, ভাবো এনজাইমের অ্যাক্টিভ সাইট এটা সাবস্ট্রেট, 10 ডিগ্রি তাপমাত্রায় কেমন আসছে সাবস্ট্রেটটা, আর 37-এ কেমন আসছে, এইরকম ব্যাপারটা। কাইনেটিক ফোর্স বাড়া মানে দেখো আমার প্রশ্ন হচ্ছে কি, এখানে এনজাইম আছে এখানে সাবস্ট্রেট আছে, যত প্রশ্ন টেম্পারেচারে তুমি নরমালি জানো না ব্যাপন হারটা বাড়ে কখন, ধরো একটা ব্যাপন হার মানে ধরো লবণ জলটা, লবণের সঙ্গে জলটা যে গুলবে, সেখানে নরমালি তুমি রেখে দাও, তাপমাত্রা দিয়ে দাও, তাড়াতাড়ি গুলে যাচ্ছে। কেন কেন গুলছে? তাপমাত্রার প্রভাবে কি হচ্ছে, জলের অণুগুলো কি হচ্ছে চারদিকে ছুটছে, লবণের অণুগুলো জলের চারদিকে ছুটছে, তাহলে ইজিলি সে কি হচ্ছে ডিজলভ হয়ে যাচ্ছে। সেরকম ব্যাপারটা যে এগুলো তো চলাচল, একটা সাবস্ট্রেট একটা এনজাইমের সঙ্গে এসে যুক্ত হবে, তো সঙ্গে সঙ্গে কাছাকাছি তো কেউ নেই, সে কাছাকাছি থাকলেও এই যে ধরো এনজাইমটা কোথায় যে এঁকেছে, আসছি আসছি। তো প্রশ্ন হচ্ছে কি যে বলতে চাইছি কি যে টেম্পারেচার বাড়লে কি হচ্ছে, সাবস্ট্রেট মলিকুলার কাইনেটিক ফোর্স বাড়ে, কাইনেটিক ফোর্স বাড়া মানে ইজিলি এনজাইমের সঙ্গে যুক্ত হতে পারবে, তাড়াতাড়ি যুক্ত হতে পারবে, এই জন্য এই তাপমাত্রায় 40-এ সর্বোচ্চ হয়। এবার প্রশ্ন, 40-এর পরে কেন তাপমাত্রা কমছে, এনজাইমের কাজের পরিমাণ কমছে? কারণ তোমরা জানো 60 ডিগ্রি তাপমাত্রায় এনজাইমের এই যে প্রোটিন পার্ট না, এই প্রোটিন পার্টটা ডিন্যাচুরেশন হয় মানে ভেঙে যায়। 60-এর তাপমাত্রায় 60-এ এনজাইমের প্রোটিন পার্টের ডিন্যাচুরেশন হয়, প্রোটিন পার্ট ভেঙে যাওয়া মানে এনজাইম নিষ্ক্রিয় হয়ে যাবে, আর কাজ হবে না। এবার প্রশ্ন যে স্যার 60-এ ভাঙছে, তাহলে প্রশ্নটা হচ্ছে কি স্যার 40-এর পরে কি দোষ হলো? প্রশ্নটা হচ্ছে একজন মানুষ কি হয়েছে, অসুস্থ আছে, মারা যায়নি, আর কি মারা গেছে, মারা গেছে মানে ভাবো 60, তাহলে তার আগে অসুস্থ ছিল মানে তার কার্যকারিতা তো কমবে, প্রশ্নটা এটাই।
হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে? এবার চলে আসি, তাহলে এটা এলো কি এনজাইম কনসেন্ট্রেশনের পরে টেম্পারেচার, এরপর আসবো পিএইচ। পিএইচ মানে কি বলো? কোন দ্রবণের হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনকে আমরা পিএইচ বলি। কোন দ্রবণে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনকে আমরা পিএইচ বলি। এবারে প্রশ্ন, পিএইচ এ যদি আমরা নরমালি দেখি কি দেখবো বলো? পিএইচ এ প্রত্যেকটা এনজাইম একটা নির্দিষ্ট পিএইচ এ সর্বোচ্চ কাজ হয়। সব এনজাইম কিন্তু এক পিএইচ এ কাজ করে না, আমি আবারও বলছি দেখো। যেমন আমরা দেখেছিলাম সমস্ত এনজাইম, প্রায় সমস্ত এনজাইম একটা নির্দিষ্ট টেম্পারেচারে সর্বোচ্চ কাজ হয়। হয়ে যায়, ব্যতিক্রম কিছু আছে, যেমন থার্মাস অ্যাকোয়াটিকাস, তোমরা উষ্ণ প্রস্রবণে পাওয়া যায়, তারা কিন্তু কি করে জানো তো? তারা 100 ডিগ্রি তাপমাত্রায় কাজ করতে পারে। আচ্ছা, তোমাদের 12 এ পড়বে পিসিআর ওটিকে ব্যবহার করা হয় আর কি। আচ্ছা, এইটা ভাবো পিএইচ। পিএইচ মানে কি তোমরা পড়েছো মনে হয়, কোন দ্রবণে হাইড্রোজেন আয়নের কি বলে কনসেন্ট্রেশনকে পিএইচ বলে, বা সোরেনসনের মতে কোন দ্রবণে হাইড্রোজেন আয়নের নেগেটিভ লগারিদমকে পিএইচ বলে। তো পিএইচ হচ্ছে, আমরা নরমালি জানি পিএইচটা 1 থেকে কত পর্যন্ত? 14 পর্যন্ত থাকে না? আর 7 কে প্রসম ধরা হয়। 7 থেকে যত 1-এর দিকে আসবে অ্যাসিডিটি বাড়বে, আর যত এদিকে যাবে 14 দিকে যাবে তত তার অ্যালকালিনিটি বা ক্ষারকীয়তা বাড়বে। তো প্রশ্ন, আমরা বলছি প্রতিটা এনজাইম একটা নির্দিষ্ট পিএইচ এ সর্বোচ্চ কাজ হয়, ওই পিএইচ কেই বলছি আমরা ওই এনজাইমের অপটিমাম পিএইচ। আমরা দেখা যাচ্ছে অধিকাংশ এনজাইমের সর্বোচ্চ কাজ 5 থেকে 8-এর মধ্যে সীমাবদ্ধ। মানে বলতে চাইছি কি, আমাদের দেহে বা যত এনজাইম আছে সমস্ত এনজাইম গড়ে 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 কাজ করে 5 থেকে 8 পিএইচ এর মধ্যে। এবারে কেউ কেউ কমে কাজ করে। প্রশ্নটা বুঝতে পারছো? যে একটা এতে মাধ্যমিক যে পরীক্ষা, তাকে বলে না পাসের হার কত, কথা বুঝতে পারছো তো? তাহলে পাসের হার মানে কি, যতজন পাস করছে যতজন ফেল করছে সেইভাবে তারা করেছে পাসের হার। কথাটা বুঝতেছো? গড়ে বলছি, গড় গড়ে দেখা গেছে যত এনজাইম আছে সেই এনজাইম গড়ে 5 থেকে 8 পিএইচ এর মধ্যে সর্বোচ্চ কাজ করে। বুঝেছে? আমি তোমাকে একটা দেখাচ্ছি যে পেপসিন অপটিমাম পিএইচ কত। ধরো এটা হচ্ছে 1.5। পেপসিনটা কি করে জানতো? 0.9 থেকে 1.5 এ সর্বোচ্চ কাজ হয়। তারপর কি হয়? 0.9 থেকে 1.5 এ সর্বোচ্চ কাজ হয়, ওটা তার অপটিমাম পিএইচ। কথাটা বোঝা যাচ্ছে না? জানি এরকম আছে আর কি বিভিন্ন। ধরো প্যানক্রিয়াটিক লাইপেজ, তার ধরো কি হবে? তার 7 এর উপরে কাজ হবে। এরকম ব্যাপারগুলো আছে। তো এবার তুমি আমাকে এই প্রশ্ন করবে যে স্যার পিএইচ পরিবর্তন হলে এনজাইমের কার্যকারিতার পরিবর্তন হয় কেন? কি সমস্যাটা কি? তোমরা জানো এইটা এনজাইমের ত্রিমাত্রিক গঠন, একই না? পিএইচ যদি পরিবর্তন হয়ে যায় এনজাইমের অ্যাক্টিভ সাইট পরিবর্তন হয়ে যাবে, এনজাইমের ত্রিমাত্রিক গঠন চেঞ্জ হয়ে যাবে। কথাটা বোঝা গেছে না যায়নি? অর্থাৎ বলতে চাইছি যে এটা ধরো পেপসিন এনজাইম, পিএইচ যখন চেঞ্জ হয়ে যাবে ওই এনজাইমের অ্যাক্টিভ সাইট কেমন হয়ে যাবে জানতো? সাবস্ট্রেট যুক্ত হতে পারবে না, ওই জন্য কাজ কমে যায়। বোঝা যাচ্ছে না যায়নি? পিএইচ পরিবর্তন হলে এনজাইমের ত্রিমাত্রিক গঠনের পরিবর্তন হয়, তার সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ সাইটের পরিবর্তন হয়, ফলে এনজাইমের কার্যকারিতা হ্রাস পায়। হয়েছে? এইবার আমরা চলে আসবো, এই ছিল এনজাইমের কাজের শর্ত মেন। হয়েছে? এইবার আমরা চলে আসবো কি এনজাইমের কার্যপদ্ধতি। আমরা এনজাইমের কাজের আর একটা শর্ত ছিল আমাদের মনে নেই, প্রোডাক্টের পরিমাণ। মন দিয়ে শুনবে, প্রোডাক্টের পরিমাণ। এটা বোঝাতে গিয়ে আমি একটু জোকস ব্যবহার করব। ধরো কিছু ছেলে দেখবে, কিছু কিছু পুরুষ রয়েছে সমাজে, কি হয় বলতো? সমাজে কিছু পুরুষ রয়েছে দেখবে যারা হাঁড়িতে চাল না দেখলে নেই দেখলে কাজে যায়। যখন দেখবে বাড়িতে, এটা একটু মাতাল সম্প্রদায়ের মানুষ, হয়েছে, যখন বাড়িতে দেখবে হাঁড়িতে চাল আছে বেশি ভর্তি হয়ে আছে, তারা বলবে আর 5 দিন তো কাজে যাব না। হয়েছে না হয়নি? তাহলে প্রশ্ন, তার ইনকাম করা প্রোডাক্ট মানে চাল, যখনই প্রোডাক্ট বেশি আছে দেখছে লোকটার এনজাইম ভাবো তার কার্যকারিতা কমে যাচ্ছে। হয়েছে না হয়নি? যখন দেখছে হাঁড়িতে চাল নেই, প্রোডাক্ট নেই, তখন আবার কাজে ছুটছে। তাহলে প্রশ্ন, না হলে আজকে খাবো কি? সেরকম ব্যাপারটা দেখো,
এনজাইমের শর্তের একটা বাকি থেকে গেছিল, বলছিলাম প্রোডাক্টের পরিমাণ। দেখো প্রোডাক্টের পরিমাণ মানে একটা জিনিস দেখো, একটা সেলের মধ্যে এনজাইম আছে, সাবস্ট্রেট আছে, এনজাইমটা অন্য জায়গা থেকে আসছে, সেলে কাজ করছে, বা ভেবে নাও এনজাইম আছে, ভেবে নাও না, এন্ডো এনজাইমের ক্ষেত্রে বলছি, এটা সেলের মধ্যে আছে। তাহলে এই এনজাইমটা সাবস্ট্রেটের সঙ্গে যুক্ত হবে, যুক্ত হয়ে প্রোডাক্ট তৈরি করবে। তো এনজাইম সাবস্ট্রেট তৈরি করলো, ভেবে নাও প্রোডাক্ট তৈরি করছে। না, ওই প্রোডাক্টটা যদি সেলে ইউটিলাইজড না হয়, বা যেখানে যাওয়ার কথা সেখানে যদি না যায়, ব্যবহার না হয়, তাহলে কি হবে বলতো, ওই প্রোডাক্টটা অনেক সময় এনজাইমের কি করে বলতো, অ্যাক্টিভ সাইড বাদে যে আরেকটা সাইড থাকে অ্যালোস্টেটিক সাইডে, এখানে যুক্ত হয়ে যেতে পারে। ওখানে যুক্ত হলে কি হবে, অ্যাক্টিভ সাইডের আকার চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হলে কি হবে, ও সাবস্ট্রেটের সঙ্গে যুক্ত হতে পারবে, পারবে না। একেই বলছি আমরা প্রোডাক্ট ইনহিবিশন। প্রোডাক্ট ইনহিবিশন মানে কি হচ্ছে, প্রোডাক্ট ইজ ইনহিবিটেড দিস টাইপ অফ কেমিক্যাল রিঅ্যাকশন অর ফিজিওকেমিক্যাল রিঅ্যাকশন, সরি বায়োকেমিক্যাল রিঅ্যাকশন। এমনি বলছি প্রোডাক্টের পরিমাণ যদি বেড়ে যায়, সেলে ধরো প্রোডাক্ট তৈরি হয়েছে, এনজাইমের সঙ্গে সাবস্ট্রেট যোগ হয়েছে, যোগ হয়ে প্রোডাক্ট তৈরি করছে। প্রোডাক্ট যদি বেড়ে যায় তখন কি হবে, এনজাইমের কাজ বাধা দেবে। কেন বাধা পাবে, প্রোডাক্টটা কি করছে, এই জায়গায় যুক্ত হয়ে যেতে পারে, অনেক সময় যুক্ত হয়ে গিয়ে, বা অনেক সময় অ্যাক্টিভ সাইডেও যুক্ত হয়ে যেতে পারে। যুক্ত হয়ে কি করবে, আর সাবস্ট্রেটকে যুক্ত হতে দেবে না। বোঝা যাচ্ছে না, যায়নি? তাহলে প্রোডাক্ট ইনহিবিট করছে না, প্রোডাক্টটা অনেক সময় অ্যালোস্টেটিক সাইডে যদি যুক্ত হয়ে যায়, অ্যাক্টিভ সাইড চেঞ্জ হয়ে যাবে, আকারে যে জাস্ট লাইক এরকম হয়ে যাবে, বাবা এরকম চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হলে কি হবে, এনজাইম কাজ করতে পারবে, কাজ করতে পারবে না। তাহলে প্রোডাক্ট বাধা দিচ্ছে কিসে, কাজে। আর ওখানে বলেছিলাম হাড়ির চাল, ইনকাম করা প্রোডাক্ট, যখন হাড়ি ভর্তি আছে তখন না না আজকে কাজে যাব না, রেস্ট নেই। বোঝা যাচ্ছে না, যায়নি? এরকম ব্যাপারটা, এটাকেই বলছি প্রোডাক্ট ইনহিবিশন। প্রোডাক্ট ইজ ইনহিবিটেড ইন দিস টাইপ অফ বায়োকেমিক্যাল রিঅ্যাকশন অর এনজাইমেটিক রিঅ্যাকশন, দ্যাট ইজ কল্ড প্রোডাক্ট ইনহিবিশন। এরপর নেক্সট আমরা চলে আসি এনজাইমের কাজের পদ্ধতি, এনজাইমের কার্য পদ্ধতি। তোমরা বলবে স্যার কার্য পদ্ধতির কি আছে, আপনি তো বলেছিলেন যে মাইকেলিস মেন্টেন একটা পদ্ধতিতে কাজ হয়, একটা এনজাইম একটা সাবস্ট্রেটের সঙ্গে যুক্ত হবে, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স একটা স্টেপে বলেছিলেন, সেকেন্ড স্টেপ বলেছিলেন এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স ভেঙে যাবে, এনজাইম অপরিবর্তিত থাকবে, সাবস্ট্রেট প্রোডাক্টে পরিণত হবে। এই তো আপনি বলেছিলেন। তাহলে আবার পদ্ধতির কি আছে? হ্যাঁ, পদ্ধতি দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে লক অ্যান্ড কি সিস্টেম বা লক অ্যান্ড কি মডেল, আর একটা হচ্ছে ইনডিউসড ফিট মডেল। লক অ্যান্ড কি মডেলের প্রবক্তা হচ্ছে ফিশার। ফিশার কি বলছে শোনো, ফিশারের মূল বক্তব্য দেখো। ফিশার বলছে একবার কাজের পর এনজাইমের অ্যাক্টিভ সাইডের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ ওই এনজাইম আবার কাজ করতে পারে অ্যাট এ টাইম, না অ্যাট এ টাইম মানে একটু পরে, হয়েছে না, হয়নি? আর ইনডিউসড ফিড মডেলের কোসল্যান্ড বলছে, এর প্রবক্তা কোসল্যান্ড। কোসল্যান্ড কি বলছে, হয়েছে, কোসল্যান্ড বলছে যে না, একবার কাজের পর এনজাইমের সক্রিয় স্থান পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ এনজাইমের সক্রিয় স্থান পরিবর্তনশীল, একবার ক্রিয়ার পর এটি পরিবর্তন হয়ে যায়। হয়েছে না, হয়নি? ক্রিয়াটা একই, সবাই বলছে মাইকেলিস মেন্টেনকে আমরা মানি, সব ঠিক আছে, কিন্তু ফিশার বলছে যে একবার কাজের পর এনজাইমের সক্রিয় স্থানের কোনো প্রকার পরিবর্তন হয় না, অর্থাৎ এনজাইমের সক্রিয় স্থান রিজিড প্রকৃতির। হয়েছে, এটা বলছে কি লক অ্যান্ড কি সিস্টেমে। আর ইনডিউসড ফিড মডেলে বলছে কি এনজাইমের সক্রিয় স্থান একবার কাজের পর এনজাইমের সক্রিয় স্থানের পরিবর্তন ঘটে, গঠনগত পরিবর্তন ঘটে। এটাই হচ্ছে দুটো মডেলের মেন বক্তব্য। এই দুটোর মধ্যে এনজাইমের যে মডেলটি সর্বজন গ্রাহ্য মডেল, সেটা হচ্ছে কি ইনডিউসড ফিড মডেল, এটাই ঘটে। হয়েছে, তাহলে তোমরা একটু পরে আসবো, তোমরা বলবে স্যার তাহলে কি এনজাইম, আপনি বলছেন না এনজাইম কাজের পর অপরিবর্তিত থাকে, সংজ্ঞাতে বলেছেন, তাহলে কি এই এনজাইম আর কাজ করতে পারবেন? কাজ করতে পারবে, একটু পরে বোঝাবো সেটা কোন অ্যালোস্টেরিজম কনসেপ্ট দিয়ে। হয়েছে, যেটা নিচে আছে, একটু পরে আসছে। তাহলে ক্লিয়ার হয়েছে লক অ্যান্ড কি সিস্টেমে কি বললাম, তাহলে এনজাইমের একবার কাজের পর এনজাইমের সক্রিয় স্থানের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ এবারে বলতে চাইছে কি যে একটা নির্দিষ্ট চাবির সাহায্যে যেমন একটা নির্দিষ্ট তালা খোলে, ঠিক তেমনি ভাবে একটা নির্দিষ্ট সাবস্ট্রেট একটা নির্দিষ্ট এনজাইমের সক্রিয় স্থানের সঙ্গে যুক্ত হয়, হয়ে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করে, এরপর সাবস্ট্রেটটি প্রোডাক্টে পরিণত হয়, এনজাইমের সক্রিয় স্থানের কোনরূপ পরিবর্তন হয় না। হয়ে যায়। আর নেক্সট আসছি ইনডিউসড ফিড মডেল। ইনডিউসড ফিড মডেল বলছে কি যে একবার কাজের পর এনজাইমের সক্রিয় স্থানটি
পরিবর্তন ঘটে, অর্থাৎ এনজাইমের সক্রিয় স্থানটি কি হয়, পরিবর্তনশীল। বলছে একটি নির্দিষ্ট সাবস্ট্রেট একটি এনজাইমের সক্রিয় স্থানের সঙ্গে যুক্ত হলে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হয়। এরপর কি হয়, সাবস্ট্রেটটি প্রোডাক্টে পরিণত হয়, আর এনজাইম কি হয়, এনজাইমের সক্রিয় স্থানের পরিবর্তন লক্ষ্য করা যায়, গঠনগত পরিবর্তন লক্ষ্য করা যায়। সেই একই কথা, দুজনের দুটো মতবাদ হয়ে যায়। এইখানে দুটো গ্রুপের কথা বলছে কোনো কোনো ভালো বইতে, যে এনজাইমের সক্রিয় স্থানে দুটো গ্রুপ থাকে, একটা ক্যাটালাইটিক গ্রুপ, একটা বাট্রেসিং গ্রুপ। বাট্রেসিং গ্রুপ কি করে, সাবস্ট্রেটটা যখন এনজাইমের সঙ্গে যুক্ত হয়, এনজাইমের সঙ্গে কি করে সাবস্ট্রেটটাকে দৃঢ়ভাবে আটকে রাখতে সাহায্য করে কে, বাট্রেসিং গ্রুপ। আর ক্যাটালাইটিক গ্রুপ কি করবে, সাবস্ট্রেটের মলিকুলার বন্ডিং গুলোকে ভেঙে ফেলবে, ফলে এনজাইমটা কিসে পরিণত হবে, প্রোডাক্ট। এতগুলো প্রোডাক্ট হয়েছে। এবার আমরা চলে আসছি কি, এবার তোমাদের একটা প্রশ্ন, যে এদের মধ্যে যদি স্যার সার্বজনীন গ্রাহ্য মডেল আমাদের ইনডিউসড ফিড মডেল হয়, তাহলে স্যার এনজাইম কিভাবে কার্যকারিতা ফিরে পায় সেটা একটু বলুন। তো প্রশ্ন আমরা চলে আসছি, একটা এনজাইমের সক্রিয় স্থান, এটাকে বলি আমরা অ্যাক্টিভ সাইট বা সক্রিয় স্থান। অ্যাক্টিভ সাইট বাদেও আরেকটি সাইট থাকে, তার নাম অ্যালোস্টেরিক সাইট। অ্যালোস্টেরিক সাইট হয়েছে। বলছি এই অ্যালোস্টেরিক সাইডে কোনো মডুলেটর অণু যুক্ত হলে এনজাইমের কার্যকারিতা বৃদ্ধি পায় বা এনজাইমটি কার্যকারিতা ফিরে পায়, হয়েছে। অ্যালোস্টেরিক সাইডে কোনো মডুলেটর অণু যুক্ত হলে এনজাইমের কার্যকারিতা বৃদ্ধি পায় বা কার্যকারিতা ফিরে পায়। আবার অ্যালোস্টেরিক সাইডে কোনো ইনহিবিটর অণু যুক্ত হলে দেখা যাচ্ছে এনজাইমের কার্যকারিতাটা দেখো বন্ধ হয়ে যায়। এই ঘটনাকে বলছি কি, অ্যালোস্টেরিজম। তাহলে অ্যালোস্টেরিজম কি বলছি, যে অ্যালোস্টেরিক সাইডে কোনো মডুলেটর বা ইনহিবিটর অণু যুক্ত হলে এনজাইমের কার্যকারিতা বৃদ্ধি পায় বা বন্ধ হয়ে যায়, এই ঘটনাকে বলছি কি, অ্যালোস্টেরিজম। ছবিটা লক্ষ্য করো ভালো করে। অ্যালোস্টেরিক সাইডে কোনো মডুলেটর কিংবা ইনহিবিটর যুক্ত হলে এনজাইমের কার্যকারিতা বৃদ্ধি পায় বা চালু হয় কিংবা বন্ধ হয়ে যায়, এই ঘটনাকে বলছি কি, অ্যালোস্টেরিজম। তাহলে অ্যালোস্টেরিজমের দুটো ভাগ, একটা পজিটিভ অ্যালোস্টেরিজম, একটা নেগেটিভ অ্যালোস্টেরিজম। একটা পজিটিভ, একটা নেগেটিভ অ্যালোস্টেরিজম। পজিটিভ অ্যালোস্টেরিজমে বলছি যে তুমি এইটা ভাবো, যে কি বলছি, যে কোনো মডুলেটর অণু অ্যালোস্টেরিক সাইডে যুক্ত হলে এনজাইমের কার্যকারিতা বৃদ্ধি পাওয়ার ঘটনাকে বলছি কি, বা ফিরে পাওয়ার ঘটনাকে বলছি কি, পজিটিভ অ্যালোস্টেরিজম, হয়েছে। এবার প্রশ্ন তোমাকে একটু ভালো করে বোঝাই। দেখো তুমি ভাবো যে ইনডিউসড ফিড মডেল অনুসারে একটা এনজাইম একবার কাজ করে ফেলেছে, এটা হ্যাঁ, সেটা কি হয়ে আছে, বিকল হয়ে আছে। বিকল মানে কাজ করতে পারছে না, ওর সঙ্গে সাবস্ট্রেট যুক্ত হতে পারছে না, কেন, ওর অ্যাক্টিভ সাইট চেঞ্জ হয়ে গেছে স্যার। ওই এনজাইমটা স্যার কিভাবে কার্যকারিতা ফিরে পাবে, ওর অ্যালোস্টেরিক সাইডে যদি কোনো মডুলেটর অণু যুক্ত হয়, অ্যাক্টিভ সাইটটা আবার নর্মাল স্ট্রাকচারে চলে আসছে দেখো, ফলে সাবস্ট্রেট গিয়ে যুক্ত হয়ে যাবে, ফলে কি হবে, ওখান থেকেই প্রোডাক্ট পাবে, হয়েছে না হয়নি, বোঝা গেছে। আবার একটা এনজাইম একদম দারুণ, একদম সুইটেবল স্ট্রাকচার আছে অ্যাক্টিভ সাইডের, যেখানে একদম সাবস্ট্রেট যুক্ত হতে যাচ্ছে, সেই সময় সাবস্ট্রেটের আগে ইনহিবিটর অণু যুক্ত হয়ে গেছে, ইনহিবিটরও তুমি যুক্ত হতে দেখো এনজাইমের অ্যাক্টিভ সাইট চেঞ্জ হয়ে গেছে। জাস্ট সেই বাড়ির বিয়ের মতো ভাবো, একদম সব দিনক্ষণ ঠিক, ফোনে সব কথাবার্তা হচ্ছে, কোন একটা কি হচ্ছে, বাধাদায়ক বস্তু মানে ব্যক্তি গিয়ে কি করেছে, একটু নক করে দিয়েছে, দিতেই কি হলো, ছেলে তেড়ে বসছে, না ওই মেয়েকে আমি বিয়ে করব না, তখন কি হলো, সংসারটা হলো না ওই মেয়ের সঙ্গে ওই ছেলে, দ্যাট মিনস নো প্রোডাক্ট, হয়েছে না হয়নি, হয়েছে। এইরকম একটা গঠন। তাহলে নেগেটিভ অ্যালোস্টেরিজম মানে কি, কোনো ইনহিবিটর অণু বা যে ধরনের অ্যালোস্টেরিজমে এনজাইমের কার্যকারিতা বাধা পায় তাকে বলছি নেগেটিভ অ্যালোস্টেরিজম, হয়েছে। ব্যাস, এইবারে আমরা চলে যাব এনজাইমের কাজের প্রতিরোধকতা। হ্যাঁ,